আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য সেই তুমি গল্পের পরবর্তী পর্ব নিয়ে এলাম। আশা করি সবারই ভালো লাগবে। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলুন গল্প চলে যায়। সালেহা বেগমের অনেক চিন্তা হচ্ছে। এত না করার পর ঈশিতা তার মামির কথা না শুনে সেই সকালেই ভার্সিটিতে গেছে। এখন তো সন্ধ্যা হয়ে যাবে, প্রায় এখনো ঈশিতা বাড়ি ফিরেনি। কোথায় গেল মেয়েটা আবার? ভার্সিটিতে আসতে এত দেরি হচ্ছে কেন? কখনো তো এত দেরি করে না। ঈশিতা তাহলে আর কেন এত সময় পার হওয়ার পরও বাড়ি ফিরছে না? এসব ঘটনা হওয়ার পর ঈশিতা ভার্সিটি থেকে বের হয়ে আসে। ঈশিতা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। কটা বাজে, কখন বাড়ি থেকে বের হয়েছে এসব কিছু খেয়াল নেই ঈশিতা। রাস্তায় দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এতক্ষণ বাহিরে থাকা, বাড়ি না যাওয়া মামা মামি চিন্তা করেছে এটা ঈশিতার মাথায় আসছে না। ওই দিন রিহার কথা বিশ্বাস করে যদি ইরফানের গায়ে হাত না তুলতো, ইরফানকে অবিশ্বাস না করতো, তাহলে আজ এসব কিছুই হতো না। ঈশিতা নিজেকে নিজে দোষ দিয়ে যাচ্ছে। সব কিছু আমার জন্য হয়েছে। আমি নিজের ভালোবাসার মানুষকে বিশ্বাস না করে রিহাকে বিশ্বাস করেছি। রিহার কথা শুনে না জেনে ইরফানকে কষ্ট দিয়েছি। ইরফানকে কিছু বলার সুযোগ না দিয়ে সবার সামনে অপমান করেছি। ভালোবাসার উপর বিশ্বাস না রাখার শাস্তি তো আমাকে পেতেই হবে। হঠাৎ করে কেউ গাড়ির সামনে চলে আসায় খুব দ্রুত গাড়ি ব্রেক করতে গিয়ে নিজের তাল সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে যায় ঈশা, যার কারণে মাথায় হালকা লেগে যায় আর একটু রক্ত বের হয়ে যায়। এভাবে আচমকা কে গাড়ির সামনে আসলো তা দেখার জন্য গাড়ি থেকে নেমে যায় ইয়াশা। ইয়ার সামনে গিয়ে দেখে একটা মেয়ে শক্ত করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। ইয়ার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। এত মায়াবী চেহারা থেকে চোখ ফেরাতে পারছে না ইয়াশ। হালকা বেগুনি রঙের লং জামা পরা, একদম কোনো সাজগোজ ছাড়া যে একটা মেয়েকে এত সুন্দর, এতটা মায়াবী লাগতে পারে, তাই ইয়াশের জানাই ছিল না। আজকের আগে ইয়াশ অনেক মেয়েকেই দেখেছে, তবে ঈশিতার মতো আর কাউকেই এত ভালো লাগে না। ইয়াশ কিছুক্ষণ ঈশিতার দিকে তাকিয়ে থেকে তারপর বলতে লাগলো, এই যে, কে আপনি? ঈশিতা এতক্ষণ চোখ বুজে দাঁড়িয়েছিল। হঠাৎ করে এভাবে গাড়ির সামনে এসেও যে বেঁচে যাবে এটা ঈশিতা ভাবতে পারছে না। ঈশিতা তো জেনে বুঝেই গাড়ির সামনে এসেছিল, পরে ওর কিছু হলো না, উল্টো গাড়ির লোকটারই ক্ষতি হলো। ওই লোকটাই ব্যথা পেল। ঈশিতা ভাবছে এখন হয়তো ইয়াশ এসে ওকে অনেক কথা শোনাবে এভাবে হঠাৎ গাড়ির সামনে আসার জন্য। এভাবে হঠাৎ করে কোথা থেকে গাড়ির সামনে এসে গেলেন? আর একটু হলেই তো আপনার লেগে যেত। ঈশিতা কিছুই বলছে না। ঈশিতাকে কিছু বলছে না দেখে ইয়াশ আবারও বলল, ভয় পেয়েছেন কি? ঈশিতা মাথা নাড়িয়ে না বলল। ইয়াশ বলল, এই সন্ধ্যাবেলায় আপনি একা একা কোথায় যাচ্ছেন? আর রাস্তা দিয়ে হাঁটার সময় চারপাশে একটু ভালো করে দেখে নেবেন তো, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কেমন হতো। ইয়াশ ঈশিতাকে দেখে বুঝতে পারছে ঈশিতা কিছু একটা হয়েছে। চোখ ফুলা ও লাল হয়ে আছে, নাকের ডগা আর গাল দুটো লাল হয়ে আছে, কথাগুলো একটু বেজে আসছে। ইয়াশ আর ঈশিতাকে কিছুই জিজ্ঞেস করলো না। আপনি কোথায় যাবেন আমাকে বলেন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। ঈশিতা এক দৃষ্টিতে ইয়াশের দিকে তাকিয়ে দেখছে। ঈশিতা এভাবে ইয়াশের দিকে তাকিয়ে থাকতে দেখে ইয়াশ একটু মুচকি এসে বলল, এভাবে কি দেখছেন? ঈশিতা ইয়াশের এ কথায় একটু লজ্জা পেয়ে গেল। ঈশিতা ইয়াশের দিক থেকে চোখ নামিয়ে মাথা নিচু করে নিল। ইয়াশ বলল, আচ্ছা এবার গাড়িতে উঠে বসেন, অন্ধকার নেমে এসেছে, আপনি একা যেতে পারবেন না। ঈশিতা কিছুক্ষণ কি যেন ভেবে কিছু না বলে ইয়াশের গাড়ি গিয়ে বসলো। ইয়াশ কার ড্রাইভ করছে আর মাঝে মাঝে আর চোখে তাকিয়ে ঈশিতাকে দেখছে। একটা অজানা মেয়ের জন্য হঠাৎ করে ইয়াশ এতটা মায়া অনুভব করছে কেন? ইয়াশ তো আজকের আগে কখনো ঈশিতাকে দেখেনি,
তাহলে কেন এতটা টান ঈশিতার প্রতি? ইয়াশ ঈশিতাকে ওর বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। ঈশিতা বাড়ির ভেতরে আসে। ঈশিতার মামি ঈশিতাকে দেখে দৌড়ে ঈশিতার কাছে আসে। সারাটা দিন কোথায় ছিলি তুই? এ কি অবস্থা করেছিস নিজে? কত চিন্তা করেছি তোর জন্য। তুই কি আমাদেরকে একটু শান্তিও দিবি না? তোর জন্য কি আমরা শান্তিতে বাঁচতেও পারবো না? ঈশিতা তার মামিকে ধরে কাঁদতে লাগলো। মামি, আমি বাবা মার সাথে কেন মারা গেলাম না? বাবা মা আমাকে একা রেখে কেন চলে গেল? আমাকে কেন নিজের সাথে নিয়ে গেল? ঈশিতার মুখে এমন কথা শুনে মামির মন গলে শক্ত বরফ থেকে পানি হয়ে গেল। সারাদিনের জমানো সব রাগগুলো মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেল। মামি বলল, কেন রে মা, এমন কথা বলছিস কেন? আমরা কি তোকে ভালোবাসি না? ঈশিতা বলল, তোমাদের ভালোবাসার জোরেই তো আমি আজও বেঁচে আছি, না হলে তো আমি কবেই বাবা মার কাছে চলে যেতাম। তোমরা আমাকে এত ভালোবাসা দিয়ে বড় করে তুলেছো, তার বদলে কি পেয়েছো তোমরা? আমি তোমাদেরকে কিছুই দিতে পারলাম না। ঈশিতার মামি বলল, এভাবে বলিস না মা, আমরা তোর থেকে কি বা চাইব? আমরা তোর থেকে কিছুই চাই না, তুই শুধু সুখে থাক, এটাই আমাদের চাওয়া। সালেহা বেগম ও আজিম সাহেবের ঈশিতার মুখ থেকে সবটা শোনার পর এই সিদ্ধান্ত নিল যে আজিম সাহেব ইরফানের সাথে কথা বলতে যাবে। যেভাবে হোক ইরফানের ভুলটা ভাঙিয়ে দেবে। একটা ভুল বোঝাবুঝির জন্য এভাবে দুটা জীবন নষ্ট হতে পারে না। ইরফান সামান্য একটা ভুল ধারণা নিজের মনে পুষে রেখে ঈশিতার সাথে এত বড় অন্যায় করতে পারে না। কলঙ্কের বোঝা মাথায় নিয়ে একটা মেয়ে কখনো এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। নারীদের কাছে যে ওদের সম্মানটাই সবচেয়ে বড়, নিজের সম্মান হারিয়ে সমাজে কিভাবে মাথা তুলে বাঁচবে ঈশিতা? পরের দিন কথা মতো ঈশিতার মামা আজিম সাহেব ইরফানের সাথে দেখা করার জন্য ইরফানদের বাড়িতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে গিয়ে ইরফানকে বাড়িতে পায়নি। ইরফানের মা নাজমা চৌধুরী আজিম সাহেবের সাথে খুব ভালো ব্যবহার করেন। ও আজিম সাহেবের কাছে জানতে চান কেন উনি ইরফানকে খুঁজছেন, কিন্তু আজিম সাহেব ওনাকে কিছুই জানালেন। কয়েকদিন যাওয়ার পর ঈশিতার বাড়ি থেকে বের হওয়ার মুশকিল হয়ে পড়েছে। এলাকার সবাই এখন ঈশিতাকে নিয়ে নানা কথা বলে বেড়াচ্ছে। এমনকি ঈশিতার মামা মামিকেও কোনোভাবে কথা শোনানো থেকে বিরত থাকছে না। ঈশিতা ওর মামা মামিকে অপমান করার কোনো সুযোগই কেউ হাতছাড়া করছে না। এখনো তো ঈশিতার শ্বাস নেওয়ার দুর্কষ্ট হয়ে পড়েছে। এরই মাঝে একদিন আজিম সাহেব ইরফানের সাথে দেখা করে সব কিছুই বোঝাতে চায়, কিন্তু ইরফান তার প্রতিশোধের খেলায় নিজেকে এতটাই মগ্ন রেখেছে যার কারণে সে সত্যিটা বুঝতে পারল না, আর বোঝার চেষ্টাও করল না। ইরফান আজিম সাহেবের কোনো কথা মাথায় না নিয়ে উল্টো আজিম সাহেবকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। কোনো পথ দেখতে না পেয়ে আজিম সাহেবও সালেহা বেগম ঈশিতাকে বাচ্চাটা না করে দেওয়ার জন্য জোর দিতে শুরু করে। ঈশিতাও নিজেদের কথা চিন্তা করে ওনারা বাচ্চাটা নষ্ট করে দেওয়ার জন্য নানাভাবে ঈশিতার উপর চাপ সৃষ্টি করতে থাকে। এখন ওনাদের কাছে এছাড়া আর কোনো পথ খোলা নেই। ঈশিতা মা, তুই তোর মামার মুখের দিকে তাকিয়ে এই পাপ কাজটা কর মা, আমাদের কাছে এছাড়া আর কোনো উপায় নেই। ঈশিতা বলল, মামি, তুমি নিজে একজন মেয়ে হয়ে একজন মা হয়ে আমার কাছে এমন একটা অন্যায় আবদার করেছো? ঈশিতার মামি বলল, আমি একজন মেয়ে বলেই তোকে বলছি, আমরা যে সমাজে বাস করি এখানে একটা অবিবাহিত মেয়ের মা হওয়াকে কেউ মেনে নেবে না। আর তোর এই সন্তান দুনিয়ায় আসলে কোনো পরিচয় বড় হবে? বাবার পরিচয় চাও কি করে এই পৃথিবীতে আসবে? তুই কি একা ওকে মানুষ করতে পারবি? ঈশিতা বলল, আমি আমার সন্তানের জন্য সব করতে পারব। আমি সবার সাথে লড়ে ওকে একাই মানুষ করে তুলব। আর ইরফান তো একদিন ওর ভুল বুঝতে পারবে, তখন তো ও আমাকে আর আমাদের বাচ্চাকে মেনে নেবে। এখনো সত্যিটা জানে না, রিহার প্ল্যান বুঝতে পারছে না, কিন্তু যেদিন ও সব সত্যি জানবে তখন তো আমার কাছেই ফিরে আসবে। তখন যদি ওর বাচ্চার জন্য আমাকে দোষী করে। ঈশিতার মামি বলল,
এমন কিছুই হবে না। ইরফান ওর ভুল বুঝতে অনেক দেরি হয়ে যাবে। তোর মামা ইরফানের সাথে কথা বলতে গিয়েছিল। ঈশিতা বলল, মামা ইরফানের সাথে কথা বলতে গেছিল কবে? তোমরা তো আমাকে কিছুই জানাওনি ইরফান কি বলেছে। ঈশিতার মামি বলল, ইরফান তোর মামার কথা না শুনে তোর মামাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। তুই একটাবার আমাদের কথা চিন্তা কর মা, একবার তোর ওই ছোট্ট দুটা বোনের কথা চিন্তা কর। ওদের ভবিষ্যতের কথা ভেবে তুই এই বাচ্চাটা নষ্ট করে ফেল। তোর কাছে এটা আমার শেষ অনুরোধ। সপ্তাহখানেক পরে ঈশিতা হসপিটালের বারান্দার চেয়ারে বসে আছে। একটু পরে ভেতর থেকে ওকে ডাকা হবে। আজই ডক্টরের সাথে কথা বলে বাচ্চাটা নষ্ট করে ফেল। মামি ঈশিতার পাশে বসে আছে। মামা ভিতরে ডক্টরের সাথে কথা বলছে। এত কিছুর পরও ঈশিতা বাচ্চাটাকে পৃথিবীতে আনতে পারবে না। ঈশিতা একা একা এই সমাজের মানুষগুলোর সাথে লড়াই করে পেরে উঠবে না। ইরফানের প্রতি ঈশিতার প্রচুর রাগ হচ্ছে। ইরফান প্রতিশোধ নেওয়া এতটাই ব্যস্ত সে কিছু দেখতেও বুঝতে পারছে না। এজন্যই ঈশিতা ইরফানকে কখনো ক্ষমা করবে না। ডক্টর ঈশিতাকে দেখে কিছু টেস্ট ও চেক আপ করলো। রিপোর্ট দেখে রিপোর্টের উপর নির্ভর করে 2 দিন পর অপারেশনের ডেট দিল। ঈশিতার প্রেগন্যান্সির এখনো 2 মাস পূর্ণ হয়নি, যার কারণে এখন অ্যাবর্শন করলেও ঈশিতার ততটা সমস্যা হবে না। ঈশিতাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। আর কিছুক্ষণ পরই অপারেশন করা হবে। ঈশিতা আলতো করে তার পেটের উপর হাত বুলাচ্ছে আর নীরবে চোখের পানি ফেলছে। এখন আর কিছুই করার নেই ঈশিতার। সে কোনোভাবে তার বাচ্চাকে বাঁচাতে পারবে না। একটু পর একজন নার্স এসে ঈশিতাকে তার কেবিনে যেতে বলল। মিস ঈশিতা, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। ঈশিতা বলল, আমার সাথে? নার্স বলল, উনি আপনার কেবিনে আপনার জন্য অপেক্ষা করছেন। ঈশিতা নার্সের সাথে গিয়ে দেখে সত্যি একটা লোক তার সাথে দেখা করতে এসেছে। লোকটা উল্টো দিক মুখ করে থাকা ঈশিতা ওনাকে দেখতে পারছে না। কে এই লোকটা? আমার সাথে কেনই দেখা করতে এসেছে? আমাকে আগে থেকে চিনে নাকি ইরফান ওকে পাঠিয়েছে? এমন অনেক প্রশ্ন ঈশিতার মনে ঘুরপাক খাচ্ছে। ঈশিতার মনে হচ্ছে ইরফান ওনাকে পাঠিয়েছে। ইরফান হয়তো ওর বাচ্চার জন্য ওকে মেনে নেবে। এটা ভেবে ঈশিতার খুশি সীমাই মানছে না।